জাপানের বিপক্ষে ম্যাচের পর থেকে মোটামুটি একটা টপিকই সবাই আলোচনা করতেছে, সেটা হলো এক্সপেরিমেন্ট। অনেকের কাছে মনে হইতেছে যে এতগুলো এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নাই, বিকজ প্রতিনিয়ত পরিবর্তনের ফলে আমাদের একাদশের বন্ডিং ক্রিয়েট হইতেছে না, অ্যাট দ্য সেম টাইম আমাদের রেজাল্টও ভালো হইতেছে না। তার মানে এইটা মোটেও ভালো প্রিপারেশন না। অন্যদিকে একদল মনে করতেছে এইটাই অ্যাকচুয়াল প্রিপারেশন, বিকজ এখান থেকে আমাদের ল্যাকিংস গুলা বের হয়ে যাচ্ছে, আমাদের ভুলগুলা শুধরানোর একটা সময় পাওয়া যাচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের ফেক কনফিডেন্স গ্রো হইতেছে না, যেটা আমাদেরকে সবসময় ভোগায়। তো একটা টপিকে যখন এরকম পজিটিভ কথাবার্তা হয়, নেগেটিভ কথাবার্তা হয়, তখন ওই টপিকটাকে জাস্টিফাই করা খুব দরকার। এবং আপনি যদি জাস্টিফাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই এক্সপেরিমেন্টটা আর দরকার আছে কিনা। এই এক্সপেরিমেন্ট যদি দরকার হয়, সেক্ষেত্রে কতটুকু দরকার, অনেক বেশি নাকি অনেক কম। তো এইটা যদি আপনি বুঝতে চান বা জাস্টিফাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এতদিন ধরে আমরা যে এই খেলাটা খেললাম, এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট থেকে আমাদের রেজাল্টটা কতটুকু, আমরা কতটুকু ফিডব্যাক পাইলাম। এবং এই ফিডব্যাকটা যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমাদের স্কোয়াডটা ওয়ার্ল্ড কাপের জন্য কতটুকু রেডি। আমাদের স্কোয়াডে 26 জন থাকতে হবে, সেই 26 জনের ভিতরে কয়জন পুরোপুরি নিশ্চিতভাবে ওয়ার্ল্ড কাপের জন্য নিজের নামটা লেখাইতে পারলো। এইটা যদি আপনি একটা পরিসংখ্যানের ভিতরে ফালাই দিতে পারেন, একটা ক্যালকুলেশনের ভিতরে ফালাই দিতে পারেন, তাহলেই বুঝবেন যে আসলে এই এক্সপেরিমেন্টটা কতটুকু দরকার। তো প্রথমে যদি আমরা স্কোয়াডটা নিয়ে কথা বলি, যারা একদম নিশ্চিত, সেক্ষেত্রে গোলকিপিং পজিশনে আমার কাছে মনে হয় এলিসন বেকার নিশ্চিতভাবে যাচ্ছেন, এবং এলিসনের ব্যাকআপ হিসাবে বেন্তো যাচ্ছে। এই দুইটা নাম নিশ্চিত। 3 নম্বর নামটা আমি জানি সৌজন নামই আসা উচিত, আসার সম্ভাবনাও বেশি, কিন্তু গতকালকের ম্যাচের পর থেকে ওকে নিয়ে যেভাবে সমালোচনা হইতেছে, যদিও ওর যে ভুলটাকে বলা হচ্ছে 3 নম্বর গোলটা, ওইটা আমার কাছে মনে হয় না যে খুব বড় গোল। অত দ্রুত এত ছোট একটা রেঞ্জের ভিতর থেকে রিফ্লেক্ট করা মোটেও ইজি কাজ না। তারপরও এই সমালোচনার একটা ইম্প্যাক্টের কারণে হয়তোবা ওর নামটা একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সুতরাং আমরা গোলকিপিং পজিশনে 2 জনকে ধরে রাখতে পারি যারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। এরপর যদি আমরা সিবি পজিশনের দিকে তাকাই, আমার কাছে মনে হয় 3 জনের নাম একেবারে নিশ্চিতভাবেই বলা যায়, মিলিটাও, মাগালেস এবং মার্কুইনেস। এই 3 জন ব্যতীত আপনি 4 নাম্বার লোকের নাম 100% নিশ্চিতভাবে বলতে পারবেন না যে এই লোকটা আসলেই যাচ্ছে। তবে একটা ধারণা নেওয়া যায়, রালদো, রিবেরো এবং ব্রেমার হয়তোবা এই 3 জনের ভিতর থেকে একজনকে কার্লো আনচেলত্তি পিক করতে পারে, কিন্তু আমরা ধরতে পারি 3 জনকে। হয়ে গেল 5 জন। এবার যদি আমরা রাইট ফুল ব্যাক পজিশনের দিকে তাকাই, সেক্ষেত্রে বেন্ডারসনের থাকাটা 100% নিশ্চিত, বিকজ ও অ্যাগ্রেশন এবং কশন দুইটার ভিতরে একটা সমন্বয় আনতে পারেন, দলের ভিতরে ব্যালেন্সটা রাখতে পারেন, যার কারণে কার্লো আনচেলত্তি ওকে অনেক বেশি পছন্দ করে। বেন্ডারসনের নামটা আপনি পিক করলেও আপনি বাকি যে একজন ব্যাকআপ লাগবে তাকে 100% পিক করতে পারেন না, বিকজ ওয়েসলি হলো নিয়মিত ইনজুরিতে পড়তেছে। তো একটা প্লেয়ার যখন বারবার ইনজুরিতে পড়ে, তখন ওর ফর্মটা ধরে রাখা টাফ। অন্যদিকে বিতিনহো বা পাওলো এরকম প্লেয়াররা এসে ন্যাশনাল টিমে খুব একটা খারাপ করতেছে না, তার মানে ওয়েসলিকে ভালো একটা চ্যালেঞ্জ দিতেছে। যেহেতু ওয়েসলিকে অন্যরা চ্যালেঞ্জ দিতেছে, তাই আমরা 100% নিশ্চিতভাবে বলতে পারি না যে এই ছেলেটা অবশ্যই ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। সুতরাং এই জায়গাতে আমরা একটা প্লেয়ারকে পিক করতে পারি, সেটা হলো বেন্ডারসন। এবার যদি আমরা লেফট ফুলব্যাক পজিশনে যাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ডগলাস সান্তোস মোটামুটি একটা নিশ্চিত নাম যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, কিন্তু ওর ব্যাকআপ হিসাবে কে যাচ্ছে সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না, বিকজ এই জায়গাতে কায়ো হেনরিক আছে, এখানে কার্লোস আছে, 2 জনের ভিতরে একটা ক্লাশ হবে, অন্য কেউ এসেও এখানে চ্যালেঞ্জ দিতে পারে। সুতরাং টোটাল ডিফেন্স লাইন এবং গোলকিপিং পজিশন থেকে আমরা মোটামুটি 7 জনকে পিক করতে পারি। এরপর যদি আমরা মিডফিল্ড পজিশনের দিকে যাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানেও 3 জন মোটামুটি নিশ্চিত, ক্যাসেমিরো, ব্রুনো গিমেরেস এবং আন্দ্রে সান্তোস। আন্দ্রে সান্তোসকে নিয়ে অনেকের কাছে মনে হইতে পারে ডাউট আছে, বাট আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে একে ছাড়া কার্লো আনচেলত্তি আসলে ওয়ার্ল্ড কাপে যাবেন, বিকজ এই ছেলেটা নাম্বার 6, নাম্বার 8 দুইটা পজিশনে খেলতে পারে, গোল স্কোরিং অ্যাবিলিটি আছে, মানে ওর প্রতিভা নিয়ে কোনো ধরনের ডাউট নাই, এবং কার্লো আনচেলত্তি ওকে প্রচুর পরিমাণে পছন্দ করে। সো ওর নামটাও আমি এখানে অ্যাড করে ফেললাম। এই হয়ে গেল আগের 7, এই 3, 10। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যদি আমরা তাকাই, নেইমার যদি ফিট থাকে 100% এই ছেলে যাচ্ছে। এই দলে নেইমারের বিকল্প নাই, ইভেন নেইমারের সাব হিসাবে কাকে নেবে সেই লোকও নাই। সুতরাং নেইমারকে আপনি ধরেই নিতে পারেন যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, এবং শুধুমাত্র নেইমার না, আপনি বাকি সবাই হিসাব করতে হবে 100% ফিট চিন্তা করে। আদারওয়াইজ আপনি 8 মাস পরে কোন প্লেয়ার কোন অবস্থায় থাকবে এখন তো জানেন না, ওর কন্ডিশন কি থাকে আমরা জানি না, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি দলের প্রয়োজনীয়তা বা দলের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার দিক থেকে
কে কে থাকতে পারে। সুতরাং নেইমারকে আমরা এখানে অ্যাড করতে পারি, কিন্তু নেইমারের বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না। অ্যাটাকিং মিডফিল্ডে এখনো একটা বড় কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে, তবে একটা ধারণা নেওয়া যায় হয়তো বা রদ্রিগো অথবা পাকুয়েতা এরকম একটা প্লেয়ারকে আমরা ব্যাকআপ হিসেবে নিতে পারি। পাকুয়েতা কিছুটা হলে আগায় যেতে পারে শুধুমাত্র নাম্বার 10 যদি আপনি বিবেচনা করেন। সো 11 জন হয়ে গেল, পাকুয়েতাকে আমি লিস্টের ভিতরে রাখতেছি না, নেইমার সহ 11 জন আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা অ্যাটাকিং জোনে যাই সেক্ষেত্রে দেখবেন ভিনিসিয়াস এবং মার্টিনেল্লি এই দুইজন যাচ্ছে। ভিনিসিয়াস তো অনেকটা মেইন ম্যান হিসেবেই যাচ্ছে, মার্টিনেল্লি কার্লো আনচেলত্তির আন্ডারে সবসময় কল পাইছে এবং যখন সুযোগ পাইছে মোটামুটি পারফর্ম করছে এবং গত ম্যাচটাতেও গোল পাইছে। ধরে নেওয়া যায় মার্টিনেল্লি আমাদের সাথে যাচ্ছে। এবার যদি নাম্বার 9 পজিশনে যাই, একমাত্র মানে অ্যাকচুয়াল পজিশন যদি বলেন সেক্ষেত্রে হয়তোবা কুনহাই একমাত্র প্লেয়ার যে এখন পর্যন্ত ন্যাশনাল টিমে আছে, যার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যাওয়া উচিত বা যাওয়ার মতো একটা সক্ষমতা আছে। আপনি যদি আবেগ টাবেগ বাদ দেন, কার্লো আনচেলত্তি যদি রিসা মিসা এদেরকে তার মাথা থেকে সরিয়ে রাখেন, সেক্ষেত্রে পারফর্ম ওয়াইজ শুধুমাত্র কুনহাই আছে যে ন্যাশনাল টিমে টিকে থাকতে পারে। তো আমরা এখানে কুনহাকেই অ্যাড করব। এরপরে আমরা এই সাইডে রাইট উইং পজিশনে রাফিনা এবং এস্তাভাও এই দুজনই নিশ্চিত, অন্য কেউ আসলে নিশ্চিত না, এবং এখানে দুইজনকেই আসলে পিক করা উচিত। বিকজ আমাদের নাম্বার 9 যেহেতু সংকট বা অ্যাটাকিং মিডফিল্ডে যেহেতু নেইমারের একদম প্রপার একটা মানে নেইমারকে 100% ফিট পাওয়ার একটা সম্ভাবনা কম, সো ওর বিকল্প একজন বা দুইজন রাখা উচিত বা মিডফিল্ড একটু বাড়ানো উচিত। এই সব জায়গা থেকে আমরা রাইট উইং এ শুধুমাত্র দুইজনকেই পিক করতে পারি। তার মানে আপনার 11 জন আর এইখান থেকে আপনি নিতে পারতেছেন 5 জন, সব মিলিয়ে আপনি 26 জনের স্কোয়াডে মাত্র 16 জনকে পাইতেছেন, বাকি 10টা স্পট এখনো নিশ্চিত না। এবার আপনি বুঝে নেন আপনার দলে আসলে এক্সপেরিমেন্ট করার দরকার আছে কিনা। এক্সপেরিমেন্ট না করলে আপনি কিভাবে এই 10 জনকে খুঁজে বের করবেন? 10টা স্পট ভাই, আপনার অলমোস্ট 40% স্কোয়াড এখনো রেডি না। আপনি রেডি না করে কিভাবে ওয়ার্ল্ড কাপে যাবেন? শুধুমাত্র নাম দেখে। এবং আমরা যে 16 জনের কথা বললাম, 16 জন 100% ফিট থাকবে আপনি জানেন। আপনি এখন আমাদের ডিফেন্স গত ম্যাচটাতে কলাপস করছে, তো ডিফেন্স থেকে উদাহরণ দেই। আপনি ধরে নিতেছেন মার্কুনেস এবং মিলিটাও দুইজন যাইতেছে, তাহলে ব্রুনোকে খেলানোর কি দরকার? কোনো কারণে যদি মার্কুনেস বা মিলিটাও, এর দুইজন তো মার্কুনেসের বয়স হইতেছে, মিলিটাও তো ইনজুরি প্রবলেম, যদি ধরেন তাদের ভিতরে একজন মিস করলো ওয়ার্ল্ড কাপ, আপনি কারে খেলাবেন? কোন হিসাবে খেলাবেন? কি দেখে? চেহারা দেখা? ওয়ার্ল্ড মানে শুধু ক্লাবের পারফরমেন্স দেখা? আপনি ক্লাবের পারফরমেন্স দেখেই তো এই ব্রুনোকে, ব্রাজিল লিগের বর্তমানে বেস্ট ডিফেন্ডার এই ব্রুনো, সে এসে তো ন্যাশনাল টিমের ডাব্বা মারলো। আপনি যদি তাদেরকে প্রপার একটা টাইম না দেন, তাদের যদি না খেলেন, আপনি কিভাবে বলবেন এই ছেলেটা ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য নাকি যোগ্য না? আপনি তিতেকে নিয়ে অনেক বলতে পারেন, তিতে থাকাকালীন অবস্থা আমরা অনেক করছি। তিতে যখন স্কোয়াডটা ঘোষণা করলো, সে গিমারেসকে প্রপার টাইম দেয় না, সে অ্যান্টনিকে প্রপার টাইম দেয় না, সে ফরওয়ার্ড পেদ্রোকে টাইম দেয় না। 1-2টা ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। ফলাফল দেখতে পেয়েছেন, আমরা বেঞ্চ টিমের গরম দেখাইছি, ক্যামেরনের সাথে যাই হারতে হয়েছে ওই বেঞ্চ টিমে। বিকজ এরা তো, এদের ভিতরে কোনো বন্ডিং নেই, এদেরকে আপনি তৈরি করবেন কি? আপনি যখন বেঞ্চ টিমটা নামাবেন তখনও ওই দলটার ভিতরে একটা কম্বিনেশন থাকা দরকার, এবং ওই কম্বিনেশনটা কার্লো আনচেলত্তি তৈরি করতেছেন বিধায় আমরা গতকালকে ফার্স্ট হাফে 2টা গোল দিতে পারতেছিলাম। একটা ভুল প্রেশার ক্রিয়েট হয়েছে আর আমরা মানসিকভাবে ধরে রাখতে পারিনি, কিন্তু আলটিমেটলি কাজ কিন্তু দিচ্ছিল। আবার আপনারা বলতে পারেন যে একত্রে এতগুলো পরিবর্তন করার কি দরকার? একত্রে এতগুলো পরিবর্তন না করে একটা ম্যাচে আমরা মাগালেসের সাথে ধরেন ব্রুনোকে খেলাইতাম, একটা ম্যাচে আমরা ধরেন মিলিটাওর সাথে ব্রালদোকে খেলাইতাম, লাভ কি হইতো? লাভটা কি হইতো? লাভটা আপনি যদি খুঁজতে চান, প্রথম ম্যাচে আমরা পাই গেছি যে মাগালেস এবং মিলিটাও দুইজনের ভিতরে একটা জুটি তৈরি হয়েছে, এরা কিভাবে পারফর্ম করে আমরা বুঝতেছি। আপনি শুনলে অবাক হবেন যে জীবনে প্রথমবার এই জুটিটা ন্যাশনাল টিমে খেলছে। আগের কোচরা তাহলে কোন গোড়ার ডিমটা পারছে যে এত এক্সপিরিয়েন্স 2টা প্লেয়ার যারা গত 3-4 বছর ধরে ক্লাব পর্যায়ে ফাটাই খেলতেছে, তাদেরকে প্রথমবারের মতো আমরা জুটি করতে পারছি। আগের এই সুযোগটা আমরা তৈরি করতে পারিনি, কি করছি তাইলে? তো আপনার এই এক্সপেরিমেন্ট আসলেই দরকার। আপনি যদি এক্সপেরিমেন্ট ছাড়া যান, আপনি ধরেন একটা প্লেয়ারকে 90 মিনিট সময় দেন নাই, ব্রুনোকে আপনি 90 মিনিট সময় দেন নাই, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই ছেলেটা ন্যাশনাল টিমে আসলে সার্ভাইভ করতে পারে কিনা? ব্রুনো ভুল করছে, ওকে সাব করে ফেললে আপনি সমাধান হয়ে যেত। আপনি হয়তো ম্যাচটা জিততে পারতেন, ম্যাচটা ড্র করতে পারতেন, হয়তো ওই ওন গোলের মতো যে একটা ও রিফ্লেক্ট করলো ওই প্রেশার থেকে, ওইটা করতো না। তাহলে আপনার লাভটা কি হইতো? আপনার ওইটা বেশি ইম্পর্টেন্ট ছিল যে এই ছেলেটা যখন ভুল করতেছে 90 মিনিট থেকে ওই ভুলটা প্রেশারটা নিতে পারে কিনা।
ওদের যদি প্রেশার নিতে পারে তাইলে আমি ওরা নিব, কিছু একটা ভুল থেকে কাউকে জাজ করা যায় না। কিন্তু ব্রুনো যখন ওই ভুলটা থেকে আবার রিপিট করতে থাকলো ভুল, তখন কার্লো আনচেলত্তি হয়তো একটা ডিসিশন নিতে পারে যে এই প্রেশার মোমেন্ট হ্যান্ডেল করতে পারে না, ক্লাব লিজেন্ড হোক, কিন্তু এখানে সেই প্রেশার মোমেন্ট নিতে পারে না ন্যাশনাল টিমে, যার কারণে হয়তোবা তাকে আমরা ওয়ার্ল্ড কাপে দেখবো না। এখন আপনি মিলিটাওকে মিস করছেন, আপনি হয়তো মার্কোনেসকে মিস করছেন, ব্রুনোকে নিয়ে গেছেন আতের আন্দাজে, কোন আপনি জানেনই না যে ন্যাশনাল টিমে কতটুকু পারফর্ম করে, তাইলে আপনি তাকে নিয়ে যে এরকম একটা ব্লেন্ডার সে করবে না, সে যে বটলিং করবে না, এটার আপনি গ্যারান্টি কেমনে দেন? তাও আবার ওয়ার্ল্ড কাপ সে ফ্রেন্ডলি ম্যাচে এসে প্রিপারেশন নিতে পারতেছে না, তাকে আপনি কিভাবে ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচের জন্য বিবেচনা করবেন? সো এই কারণে আমাদের এক্সপেরিমেন্ট করার দরকার আছে। এখন এক্সপেরিমেন্ট করতেছেন মানে না যে আপনি সারা জীবন এক্সপেরিমেন্ট করে যান, আপনার এক্সপেরিমেন্টটা শেষ করতে হবে, খুব দ্রুত শেষ করতে হবে। আপনার হাতে ধরে নিতে গেলে ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের আর 2টা ম্যাচ আছে, ওই মার্চে গিয়ে যেটা করবেন ওটা একদম ফাইনাল প্রিপারেশন, মানে ওটার কি এক্সপেরিমেন্ট কিছু করার সুযোগ নেই। কিন্তু আপনি যখন পরবর্তী কলাপ করবেন, আমরা ব্রুনো এই সিবি, আপনি যদি আমার ভিডিওগুলো যদি দেখেন, আমি প্রতিবার বসে ডিজাস্টার পারফরমেন্স করছে, তারপরেও একে আপনি কেন নেবেন? আপনি রিচার্লিসন কোনো কাজের না, তাকে আপনি কেন নেবেন? এই টাইপের লর্ড মার্কা প্লেয়ারকে যদি আপনি নেন, আপনাকে নিয়ে সমালোচনা হবে। আপনার এক্সপেরিমেন্টকে আমরা সাপোর্ট করতেছি, কিন্তু এই লর্ডগুলোকে আমরা তো সাপোর্ট করতে পারবো না। সুতরাং কার্লো আনচেলত্তির লর্ড মুক্ত স্কোয়াড গঠন করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, এবং এক্সপেরিমেন্ট করার জায়গাটাও একদম স্পষ্ট। আমরা জানি আমাদের এই মুহূর্তে ডিফেন্স মোটামুটি ঠিক হয়ে গেছে, ডিফেন্স নিয়ে আমরা যতটা চিন্তা করতেছি অতটা চিন্তা করার কিছু নাই। আমরা যে ব্যাকআপ গুলো আছে ডিফেন্সে, একটা সিবি তৈরি করা দরকার, ওই সিবি কে হবে সেটা আপনি খুঁজতে থাকেন। আমাদের সব থেকে মেইন কনসার্নের জায়গা হলো যে আমাদের মিডফিল্ড। আমরা নেইমারের ব্যাকআপ পাইতেছি না, নেইমারকে পাইতেছি কিনা এখন পর্যন্ত জানি না। আমরা ব্রুনো গিমারেজের প্রপার ব্যাকআপ রেডি করতে পারি নাই, এতগুলো রেডি করতে পারেন, আপনি মিডফিল্ডে কনসার্ন করতেছেন না। সো আপনাকে ওইখানে গুরুত্ব দিতে হবে। আপনাকে গুরুত্ব দিতে হবে একজন প্রপার নাম্বার 9 খোঁজার ক্ষেত্রে, আপনাকে গুরুত্ব দিতে হবে একজন লেফট ফুলব্যাক খোঁজার ক্ষেত্রে। এদেরকে নিয়ে আপনি কাজ করেন, আপনি কাজ করতেছেন লর্ডদের নিয়ে, তাহলে তো হবে না। সুতরাং কার্লো আনচেলত্তি যে এক্সপেরিমেন্ট করতেছে এটাকে আমাদের সাপোর্ট করতে হবে। 2টা ম্যাচে এক্সপেরিমেন্ট হবে, সেটাও আপনাদের ধরে রাখতে হবে, কিন্তু আমাদের প্রার্থনা থাকতে হবে, কার্লো আনচেলত্তির কাছে রিকোয়েস্ট থাকতে হবে যে আপনি লর্ড মুক্ত স্কোয়াড গঠন করেন। ওইখান থেকে আপনি যাদেরকে নিয়ে যান, কিন্তু কতগুলো আগে থেকে প্রুভেন লর্ড নিয়ে আপনি আবেগ দেখাইতে গিয়ে কোনো ধরনের ভুল করেন না, তাহলে কিন্তু ওই আপনার ভাগ্য বই তিতেদের মতো হবে, আপনার ভাগ্য ওই দড়িওয়ালদের মতোই হবে। সো এই ছিল আজকের আলোচনা, যে এক্সপেরিমেন্ট নিয়ে আমরা যতই কথা বলি, এক্সপেরিমেন্টের অবশ্যই যৌক্তিকতা আছে, কিন্তু সেটা হইতে হবে প্রপার এক্সপেরিমেন্ট, আদারওয়াইজ আসলে আমাদের জন্য ভালো কিছু আসলে অপেক্ষা করবে না। সো এই ছিল আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।